নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প অবশেষে প্রেম পেলাম। আমি অনুসুয়া মুখোপাধ্যায়, বয়স 60, সদ্য রিটায়ার করেছি পূর্ত ভবন থেকে। আচ্ছা, এত অধৈর্য হলে চলে বলুন? এটা ভাবছেন তো যে বুড়ির আবার প্রেমের গল্প কি হতে পারে? বুড়ো বয়সে ভীমরতি? না না, তেমন কিছু না, বুঝলেন। বুড়ো বয়সে প্রেমের কথা বলছি না, বলছি অনেক বছর আগের কথা। না না, তার জন্য ফ্ল্যাশব্যাকে যাবারও প্রয়োজন নেই একদম। একটু রোসো, সব বলছি। তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমি অনুসুয়া, কলকাতার মেয়ে। না না, সরি, বুড়ি আর হুগলির নিবাসী। কর্তা দেবাশিস মুখোপাধ্যায় আর একটি মেয়ে মণিমালাকে নিয়ে সংসার। তো কি হলো, দুম করে মেয়ের মাস্টার্স করতে করতেই বিয়ে হলো লন্ডনে। ছেলে আকাশদেব ইঞ্জিনিয়ার, সপরিবারেই ওখানে থাকে। ছেলের বাবা অসুস্থ হওয়ায় বিয়ে দিতে বা পাকা কথা কোনোটাতেই আসতে পারেননি। তাই বেয়ান ও জামাই দেখেই মেয়েকে বিয়ে দিলাম। মেয়ে চলে গেল শ্বশুরবাড়ি লন্ডনে। মেয়ের বাড়ির কর্তা ঘুরে এলেন একা। আমার যাওয়া হয়নি, কারণ তখন রিটায়ারের মুখোমুখি এসে কামাই করতে চাইনি। কর্তার তো অখণ্ড অবসর, কারণ উনি বছর দুই আগেই রিটায়ার্ড। কর্তা মানে দেবাশিস লন্ডন থেকে ফিরেই তো আমাকে খুব হম্বিতম্বি করলেন যে পুরো পরিবারের মুখ না দেখে আমি কেন বিয়ে দিলাম মেয়ের। আমি বুঝলাম না কি হলো। মেয়ে তো কোনোদিন কোনো অভিযোগ করেনি, তাহলে আর দেখেনি মানে কি? এত তাড়াহুড়ো করে বিয়ে হলো যে বেআইকে দেখার জন্য সুযোগই হয়নি। আর সত্যি বলতে উনিও ভিডিও কল বা ফোনে যোগাযোগ করেনি, আমারও করা হয়নি। তার জন্য দেবাশিস এত রাগ করছে কেন? বুকটা মুচড়ে উঠল। তবে কি মেয়েটা আমার বিদেশ বিভূতিতে গিয়ে? দেবাশিস তার কিছুই বলল না খুলে। তবে বুঝলাম বেয়াই তার পছন্দ হয়নি। মেয়ে মণিকে ফোন করলাম, ও কিন্তু হেসেই উড়িয়ে দিল। বলল বাবার সবেই বাড়াবাড়ি। আমি বুঝলাম মাঠে নামতে হবে আমাকেই। মে মাসে রিটায়ার করেই দেবাশিসকে বললাম চলো লন্ডনে যাব। উনি তো বললেন মেয়ের শ্বশুরবাড়ি যাবার নাকি প্রশ্নই ওঠে না। আমি কি অসহায়, একাই ফ্লাইট নিয়ে পৌঁছে গেলাম মেয়ের বাড়ি। টেমস নদীর কাছেই মণিদের আবাসন। পৌঁছেই এতদিন না দেখতে পারার সব কষ্ট ঝরে পড়ল মেয়েকে বুকে জড়িয়ে। বেয়ান আর জামাই সাদর অভ্যর্থনা জানিয়ে আমাকে ভিতরে প্রবেশ করালেন। তবে সেই ব্যক্তিটি কোথায়? মেয়ের ছুতোয় যাকে দেখতে এলাম এত দূর। মেয়ে তো পাগলের মতো বকেই যাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাট দেখাচ্ছে। তারপর একটু কফি খেতেই বেয়ান বললেন অনেক দূর থেকে এসেছি, তাই একটু রেস্ট নেওয়া দরকার। কথাটা ঠিক, শরীর আর টানছে না। তবে সে কোথায় যাকে দেখতে এলাম? বেয়ানকে জিজ্ঞাসা করলাম, বেয়াইকে দেখছি না। বেয়ান বললেন উনি রুটিন চেক আপে গেছেন কাছেই সেন্ট পিটার্স হসপিটালে, সেখান থেকে ফিরবেন সেই বিকেলে। আমি গেস্ট রুমে ঢুকে পড়লাম। চেঞ্জ করে একটা লম্বা ঘুম দিয়ে যখন উঠলাম, সূর্যদেব পাটে বসেছেন। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আকাশ এখনো গাঢ় নীল, পশ্চিম দিগন্তে লালিমার ছড়াছড়ি। কমলা একটা মায়াবী আলোয় ভরে গেছে সারা পৃথিবী। ব্যালকনি থেকেই টেমস দৃশ্যমান। ঝিরঝির করে হাওয়া বইছে লন্ডনের বুকের ওপর। কেমন যেন হারিয়ে গিয়েছিলাম এই একান্ত সময়। সম্মিত ফেলল মেয়ের ডাকে। মেয়ে দরজা পিটিয়েই যাচ্ছে অনবরত। দরজা খুলে দিতেই ভেতরে ঢুকে গেল মনি। কলকল করে উঠল, এত ডাকছে তবু কেন দরজা খুলছি না? খাওয়া দাওয়া করতে হবে না? সত্যিই তো, পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, ভুলেই গিয়েছিলাম। ডাইনিংয়ে এসে বসলাম। অসময়ে লাঞ্চ করা ঠিক নয়, তাই ভাবলাম মেয়ে নিশ্চয়ই স্ন্যাক্স কিছু দেবে। আমাকে অবাক করে দিয়ে দেখি মেয়ে এক থালা ভাত, জলের মতো পাতলা মুসুরির ডাল, আলু ভাজা আর ডিমের ডালনা দিল। বেয়ান নাকি সন্ধ্যা জপ করছেন আর জামাই বেরিয়েছে বাবাকে হসপিটাল থেকে আনতে। মণিকে বললাম এই অসময়ে ভাত? মণি জানালো তুমি আসবে জেনে সে ভাতের চাল নিয়েছিল। শ্বশুরের কড়া নির্দেশ, এ বাড়িতে ভাত নষ্ট করা চলে না। ওর শ্বশুরমশাই রাগ করবেন, তাই আমাকে এই অবেলায় ভাতগুলো উদ্ধার করতেই হবে। খেলাম, কিছুই করার নেই। বুঝলাম দেবাশিস কেন ক্ষুব্ধ। আমার মনে হলো এটা কেমন কোনো ইস্যু নয় যে মেয়ের বিয়ে এখানে দেওয়া যেত না। খেয়ে দিয়ে বেয়ানের কাছে যাচ্ছিলাম, মেয়ে বারণ করলো। ভাত খাওয়া কাপড়ে ঠাকুর ঘরে ঢোকা যাবে না। একটু বিরক্ত লাগলো, তবে কিছু বললাম না। বেয়ান নাকি রোজ দুবেলা
3-3.5 ঘন্টা ঠাকুর ঘরেই কাটান। বেয়াই নাকি ঠাকুরের পুজোয় কোনো অবহেলা পছন্দ করেন না। নিজের ঘরে ঢুকতেই যাব এমন সময় কলিং বেলের শব্দ। মনি মনে হয় রাতের ডিনারের জন্য কিচেনে ছিল। আমি দরজাটা খুলে দিলাম। দরজা খুলে সামনে যাকে পেলাম তাকে দেখে আমি ফিরে গেলাম 35 বছর আগে। রাজদীপ, কলেজের ইউনিয়নের লিডার, আমার মতো বহু মেয়ের ক্রাশ। গম্ভীর স্বভাবের ছেলে, তবে কলেজের জন্য খুব খাটে। রেজাল্টও ভালো। মন দিয়ে ফেলেছিলাম একটু একটু করে। তখন তো হাতে হাতে মোবাইল ফোনের রমরমা ছিল না যে টুক করে একটা ছবি তুলে নেব প্রাণপুরুষটির। মনের ক্যামেরাতে বন্দি করেছিলাম তাকে। এত পাগল ছিলাম ওর জন্য যে যেদিন যেদিন রাজদীপকে দেখতাম ক্যালেন্ডারে লাভ চিহ্ন দিয়ে রাখতাম। এইভাবেই কেটে গেল 3টে বছর। এর মধ্যে রাজদীপও শুনেছিলাম ভালো চাকরি পেয়েছে। বাবাকে লজ্জার মাথা খেয়ে বলেছিলাম রাজদীপের বাড়ির সম্বন্ধ নিয়ে যেতে। রাজদীপের কাছে বলার সাহস ছিল না যে ওকে ভালোবাসি। বাবাকে ধরে বেঁধে পাঠালাম ওর বাড়ি। বাবা ফিরে এলো থমথমে মুখ নিয়ে। বললেন বিয়ে পাকা করেই এসেছেন উনি, তবে রাজদীপের সঙ্গে নয়, আমার জামাইবাবুর ভাইয়ের সঙ্গে। কেন? কোনো উত্তর দিতে বাবা পারেনি সেদিন। হাউ মাউ করে কেঁদে ফেলেছিল। হাত দুটো ধরে বলেছিল আমি একদিন বুঝবো বাবার সিদ্ধান্ত ভুল ছিল না। দিদির কাছে শুনেছিলাম রাজদীপ আর ওর পরিবারের লোকেরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল বাবাকে, কারণ আমরা জাতে মুচি। সেই রাগ থেকে বাবা ও জামাইবাবুকে অনুরোধ করে দিদির সাথে তার প্রেমের বিয়ে হলেও এবার বাবা নিজে ইচ্ছুক ওনার ছোট মেয়েকে এই বাড়িতে বউ করে পাঠাতে। দিদি ব্রাহ্মণ ছেলে বিয়ে করেছিল, আর বাবা রাজদীপের বাড়িতে জাতের কারণে অপমানিত হয়ে সিদ্ধান্ত নেন মেয়ের বিয়ে তিনি এবার ব্রাহ্মণ ছেলের সঙ্গে দেবেন। আমার অমতে বিয়েটা হলো। মানা করতে পারেনি, কারণ কার জন্য মানা করতাম? সে তো আমাকে বিয়ে করতে রাজি না, কারণ আমি মুচি। তারপর আর রাজদীপের খবর রাখিনি। দেবাশিসকে বিয়ে করে কলকাতা থেকে হুগলিতে শিফট করে গিয়েছিলাম। এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, মেয়ে হয়েছে। দেবাশিস আমার প্রেম হয়েছে কিনা জানি না, তবে রাজদীপকে ভুলে গেছি। বাবা গত হয়েছেন, দিদি জামাইবাবুও চলে গেছেন কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে। আমি ভাবতে পারিনি যার গলায় মালা দিতে আমি এতটা ডেসপারেট হয়েছিলাম, একদিন আজ তারই ছেলের গলায় আমার মেয়ে মালা দিয়েছে। দরজার ওপারে দাঁড়িয়ে আছে রাজদীপ, আমার এককালের প্রেম। সেও আমাকে চিনতে পেরেছে বুঝলাম, কারণ মুখ যে মনের আয়না। তবে রাজদীপের বাইরের ব্যবহার সেটা বুঝতে দিল না। ভেতরে ঢুকেই সে বেয়ান বলে আমাকে সম্বোধন করে আর কুশল বিনিময় করেই ভেতরে ঢুকে গেল। জামাই বলল হসপিটালের জামাকাপড় পরে ঘরময় ঘুরতে তার বাবা নাকি স্বচ্ছন্দ বোধ করে না। জামাইও বাথরুমের দিকে এগিয়ে গেল। বুঝলাম মেয়েকে বিয়ে কোথায় দিয়েছি। উইথ লিডার হয়েও যে আমি মুচির মেয়ে বলে আমাকে প্রত্যাখ্যান করতে পারে, সে যে কতটা নিম্নমানের মানুষ সেটা দেবাশিসও দুদিন এখানে বেড়াতে এসে বুঝে গেছে। মেয়ের শ্বশুরবাড়ি এসে বুঝলাম এই পরিবারের কর্তাটি একটি ভীষণ কৃপণ, বদরাগী, অসভ্য, সূচিবায়ীগ্রস্ত মানুষ। তার ইশারায় এই পরিবারের সদস্যদের চলতে হয়। মেয়েকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলাম সে কি এই বিয়ে শেষ করতে চায়, তাহলে অবশ্যই সে ডিভোর্স করতে পারে, আমরা আপত্তি করব না। মেয়ে হেসে উঠল। মেয়ে জানালো সব মানুষ তো এক হয় না, ওর শ্বশুরও রাজদীপও নয়। তাকে এতদিন কেউ পরিবর্তন করতে পারেনি, কারণ তারা চেষ্টা করেনি। বাধ্য হয়ে রাজদীপকে মেনে চলেছে মাত্র। তবে মনি তার শ্বশুরকে বদলাবে, তাকে শেখাবে পরিচ্ছন্নতা এক জায়গায় আর সূচিবায়ীগ্রস্ততা এক জায়গায়। হিসেবে গুছিয়ে চলা একরকম আর কৃপণতা করে চলা অন্য রকম। তাকে এই সূক্ষ্ম পার্থক্যগুলি মনি নিশ্চয়ই বোঝাবে। আর তার জন্য মনিকে রাজদীপ মানে তার শ্বশুরের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করতে হবে। এই কারণেই মনি ভুল জেনেও আপাতত অনেক বিষয় মেনে নেয়, যেগুলো মানা হয়তো উচিতই না। আমি বুঝলাম মেয়ে বড়ই হয়নি আমার, বুদ্ধিমানও হয়েছে খুব। তবে খারাপও লাগছে, বাবা আমাকে এই মানুষটির হাত থেকে বাঁচিয়ে গেল, আর সেই মানুষটার বাড়িতেই আমার মেয়েটা এসে হাজির হলো। হায় রে! এই জন্যই সেদিন বাবা বলেছিল যে একদিন আমি বুঝবো বাবার সিদ্ধান্ত ঠিক ছিল।
যাই হোক, কি করব, একটা একতরফা প্রেমের গল্পের এই পরিণতি হবে সত্যি আমি বুঝতে পারিনি। বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, কে কে আমার মনের দোসর এই বিশাল জীবনটাতে। টুং করে ফোনে একটা এসএমএস ঢুকলো। দেবাশিস মেসেজ করেছে, আমার ডিনার হলো কিনা জানতে চেয়ে। ওখানে এখন সকাল, নিশ্চয়ই বাগানে জল দিচ্ছে, তবুও খেয়াল আছে এখানে এখন ডিনার টাইম। কিছু কিছু প্রশ্নের উত্তর ভার্চুয়ালি হয়, এই যেমন আমার দোসরকে, তার উত্তরটাও পেলাম। আমার মনই উত্তরটা দিয়ে দিল আমাকে। কয়েকদিন জেলখানার মতন জীবনযাপন করে মেয়ের বাড়ি থেকে বিদায় নিলাম। মেয়ে কথা দিল পরের বার এসে আমি অন্য বেয়াইকে দেখব। জানি না মনি আমার মেয়ের শ্বশুরের মনোভাব আর স্বভাব পাল্টাবে, না শাশুড়ির জন্য নতুন স্বামী আনবে। তবে ফেরার সময় রাজদীপের কান ঘেঁষে বলে এলাম, মনে আছে বেয়াই মশাই, একদিন আমার বাবাকে ফিরিয়ে দিয়েছিলেন অপমান করে, কারণ আমরা মুচি। আজ সেই মুচির মেয়েই আপনার ঘরে বৌমা হয়ে এসেছে। বেয়াই ধীর গলায় বললেন, মনির বাবা কিন্তু ব্রাহ্মণ বেয়ান। আমি বললাম, মনির জন্ম কিন্তু সেই মুচির মেয়ের পেট থেকেই হয়েছে। কথা আর বাড়ালাম না, কারণ ফ্লাইটের সময় হয়ে গেছে, আমাকে ফিরতে হবে তাড়াতাড়ি। কারণ এত বছর পর আমি আমার দোসরকে চিনতে পেরেছি। দেবাশিস, আমি আসছি। গল্পের সমাপ্তি এখানেই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।